ইসরায়েলে 200-র মতো মিসাইল ছুড়ল ইরান, চড়া মাশুল গুনতে হবে হুমকি নেতানিয়াহুর, আরও কয়েক গুণ শক্ত জবাব দেওয়ার হুঙ্কার তেহরানের। পৃথক মামলায় সাবেক এমপি সালাম মুর্শেদি, একরাম রৌফ গ্রেপ্তার, ডিবি হেফাজতে অবসরপ্রাপ্ত 2 সচিব। পৃথক 2 মামলায় সালমান এফ রহমানের 4 ও 3 দিনের রিমান্ড। বিসিএস এর সুযোগ সুবিধায় প্রশাসন ক্যাডার এগিয়ে থাকলেও পিছিয়ে অন্যরা। 9 দফা দাবিতে আন্দোলনে বৈষম্যের শিকার কর্মকর্তারা, যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস। আজ শুভ মহালয়া, বিশেষ পূজা, তিল তর্পণ আর ঘট স্থাপনের মাধ্যমে দেবীপক্ষের সূচনা, দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা। আজকে থেকে মূলত দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু, দেবীর আগমন হয়। মা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, এই প্রার্থনা। মর্তধামে আগমন করলেন তার সন্তানদের দেখার জন্য। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আবারও সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো ইরান। মঙ্গলবার রাজধানী তেল আবিব সহ 4টি টার্গেটে প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরানি সামরিক বাহিনী। তেহরানের দাবি 80% ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভেদ করেছে। আরও জানায়, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই এ হামলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার তেল আবিব লক্ষ্য করে কয়েক দফায় অন্তত 200 মিসাইল ছোড়ে তেহরান। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর হত্যাকাণ্ডের জবাব দিতে ইসরায়েলি হামলার হুমকি দিয়েছিল ইরান। সেই প্রতিশোধ নিতেই এবার পাল্টা হামলা চালালো ইরান। জর্ডান পশ্চিম তীর জেরুজালেম পার হয়ে এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৌঁছায় ইসরায়েলে। হামলার কথা স্বীকার করেছে তেহরান তেল আবিব দুপক্ষই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে ইসরায়েলের নানা স্থানে। তেহরানের হুঁশিয়ারি এখানেই শেষ নয়, আরও হামলা করা হবে ইসরায়েলি ভূখণ্ড জুড়ে। এদিকে ইরানের হামলার পরপরই আতঙ্ক ছড়িয়েছে পুরো ইসরায়েল জুড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশটির নাগরিকরা। দেশ জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। স্থগিত করা হয়েছে ইসরায়েল থেকে সব ফ্লাইট। প্রিয় নাগরিকবৃন্দ, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আপনাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। গত কয়েক মিনিটে হোম ফ্রন্ট কমান্ড আপনার মোবাইল ফোনে কিছু বার্তা পাঠিয়েছে যা আপনাকে নিরাপদ আশ্রয় সম্পর্কে ধারণা দেবে। এদিকে ইসরায়েলকে সহায়তায় মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের ছোড়া মিসাইল ভূপাতিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এর আগে গেল এপ্রিলে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া মিসাইল নিক্ষেপের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরান। দেশটির একটি সংবাদ সংস্থা প্রকাশ করেছে এই মিসাইল ফুটেজে দেখা যায় মরুভূমি থেকে লঞ্চার ব্যবহারের মাধ্যমে ছোড়া হচ্ছে মিসাইল। তবে ঠিক কোন এলাকা থেকে এসব মিসাইল ছোড়া হয়েছে তা প্রকাশ করা হয়নি। প্রথমবারের মতো হাইপারসনিক মিসাইল ফাতাহ ব্যবহার করেছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। 181টি মিসাইল ছুড়েছে ইরান। তাদের দাবি 90% মিসাইল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। ইসরায়েলে হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান, এর জন্য তাদের চড়া মাশুল গুনতে হবে। তেহরানের প্রতি এই হুমকি দিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আত্মরক্ষা ও শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার লক্ষ্যে আমরা যে অবিচল তা বুঝতে পারছে না ইরান। সিনওয়ার ও দেইফও ধারণা করতে পারেনি, নাসরাল্লাহ মোহসেনও না। তেহরানে যারা বসে আছেন তারা বুঝবেন এবার। নিজেদের নীতি মেনে চলি আমরা। যারা আমাদের উপর হামলা চালায় পাল্টা জবাব পায় তারা। ইসরায়েল প্রতিশোধ নেয়ার চেষ্টা করলে আরও কয়েক গুণ শক্ত জবাব দেবে ইরান। বারবার টার্গেট করা হবে তেল আবিবকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি।
আমেরিকা ইউরোপ যদি উন্মত্ত ইহুদি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে না পারে, এই অপরাধ যদি চলতে থাকে আর আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার উপর আঘাত করতে চায়, এমন অভিযান বারবার হবে এবং তা আরো কয়েক গুণ শক্তিশালী হবে। তাদের সব অবকাঠামো টার্গেট করা হবে। আমরা সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা করিনি, যদিও তা সম্ভব ছিল। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের মিসাইল হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিউ ইয়র্ক সময় বুধবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। এর আগে এক চিঠিতে নিরাপত্তা পরিষদকে বৈঠক ডাকার আহ্বান জানায় জাতিসংঘের ইসরায়েলি প্রতিনিধি। এ সময় তিনি অভিযোগ করেন 7 ফ্রন্ট থেকে ইসরায়েল ধ্বংসের চেষ্টা করছে ইরান। হামলার নিন্দা জানানোর পাশাপাশি IRGC-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করার আহ্বান জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে পৃথক 2 মামলায় 4 ও 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। চতুর্থ দফার রিমান্ড শেষে আজ সকালে CMM কোর্টে তোলা হয় সালমান এফ রহমানকে। এদিন দোহার থানার বিস্ফোরক এবং হত্যা মামলায় রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে বিস্ফোরক মামলায় 4 দিন এবং হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সব মিলিয়ে 5ম দফায় রিমান্ডে নেওয়া হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এই উপদেষ্টাকে। গত 13ই আগস্ট নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন তিনি। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের আদালতে যাওয়ার বিষয়ে খবর জানবো। ডিবি কার্যালয়ের সামনে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, কোন কোন মামলায় সালমান এফ রহমানের কতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত, এই বিষয়ে জানাবেন, এবং আর কোনো আসামিকে কি আদালতে তোলা হয়েছে কিনা সে বিষয়েও জানাবেন আমাদের। প্রথমত একটু বলে রাখি যে সকালবেলায় এই প্রায় অনেক সময় জিজ্ঞাসাবাদ, ডিবির যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ শেষে আজকে দোহার থানা এবং নবাবগঞ্জ থানা, এই 2 থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে ধারা, সেই ধারায় পৃথক 2 মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমানকে, এবং সেই সাথে আদালত রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ডে নেওয়ার কারণ যেটি রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী যারা আছেন তারা যে কথাটি বলেছেন আদালতকে, যে সরকার পতনের দিন সেদিন কিন্তু আওয়ামী লীগের নেতা, কর্মী, মন্ত্রী, উপদেষ্টা সবাই যার যার জায়গা থেকে তারা কিন্তু এই যে আন্দোলন, ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলন দমাতে নানান কৌশল অবলম্বন করেছে। সালমান এফ রহমান তার যে নিজ এলাকা দোহার নবাবগঞ্জ, সেখানকার তিনি সাংসদ, এবং সেই এলাকায় তার উপস্থিতিতে, তার নির্দেশে সেখানে ছাত্র জনতার উপর ককটেল বিস্ফোরণ, সেই সাথে লাঠিসোঁটা নিয়ে আঘাত করা, অতর্কিত হামলা করা, এই অভিযোগে কিন্তু দোহার এবং নবাবগঞ্জ 2 থানাতেই কিন্তু 2টি পৃথক মামলা হয়েছে। এবং সেই মামলার বাদী আদালতকে বলেছেন যে আসলে এই ঘটনায় তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা হয় এবং একই সাথে সেদিনকার ঘটনায় অনেকেই আহত আছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই সাবেক উপদেষ্টাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন, এবং তিনি দোহার এবং নবাবগঞ্জে নানান ধরনের অপকর্মের সাথে জড়িত। আইনজীবীরা, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন লুটপাট করেছেন এবং সেই সাথে নানান দুর্নীতি করেছেন। এখন যত সময় যাচ্ছে এই সালমান এফ রহমানের অপকর্মগুলো কিন্তু বেরিয়ে আসছে, সে কথাই কিন্তু রাষ্ট্রপক্ষ আদালতকে বলছেন। রাব্বি, ধন্যবাদ। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় রাতভর অভিযান চালিয়ে 2 জন সাবেক সংসদ সদস্য সহ মোট 3 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খুলনায় হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক এমপি আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেফতার করেছে র্যাব। মিরপুর থেকে গ্রেফতার করা হয় অপর এমপি আব্দুর রৌফকে। আর এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গুলশান থেকে গ্রেফতার করে ডিবির একটি দল। 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত এক মামলায় গ্রেফতার করা হয় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে। মঙ্গলবার রাতে রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদি পেশায় ছিলেন ব্যবসায়ী। 2018 সালের নভেম্বরে খুলনা 4 আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 7 জানুয়ারির নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়াও আব্দুস সালাম মুর্শিদি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সিনিয়র সহসভাপতি।
একই রাতে কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকেও গ্রেফতার করে র্যাব। রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করে র্যাবের একটি দল। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি কুষ্টিয়া ৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুষ্টিয়া ৪ আসন থেকে আওয়ামী লীগের দলীয় টিকিট পাননি। স্বতন্ত্র হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুর রৌফ। এদিকে রাজধানীর গুলশান থেকে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি দল। বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। গত 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর বিএবি ও এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান তিনি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী এবং সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর কয়েকটি স্থানে চালানো হয় তল্লাশি। এসব অভিযানে কামাল আব্দুল নাসের চৌধুরী এবং মেজবাউদ্দিন আহমেদকে গ্রেফতার দেখানো হয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ সুনির্দিষ্ট কিছু মামলাও রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। আটককৃতদের আজ বিকেল নাগাদ আদালতে তোলা হতে পারে। চট্টগ্রাম থেকে নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে নগরীর খুলশীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সিন্ধুকে পাওয়া যায় দেশি বিদেশি বিপুল মুদ্রা। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত 10টা থেকে চট্টগ্রামের খুলশীর 3 নম্বর রোডের এই ভবনটি ঘিরে রাখে র্যাব। ভবনের 11 তলার একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার হন নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এরপর বাসায় চালানো হয় তল্লাশি। সিন্ধুকে পাওয়া যায় 16,200 ইউএস ও 2,000-এর বেশি সিঙ্গাপুরি ডলার সহ নগদ 10 লাখ টাকা। নোয়াখালী ও রাজধানীতে হত্যা, অস্ত্র ও অপহরণ সহ 5টি মামলার আসামি সাবেক এই সংসদ সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি র্যাব সাথে একটি অভিযানিক দল এবং আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তল্লাশি কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে আমরা তার কাছ থেকে প্রায় 10 লক্ষ বাংলাদেশি টাকা পেয়েছি, 16,000 ইউএস ডলার পেয়েছি এবং প্রায় 2,000-এর মতো সিঙ্গাপুরি ডলার পেয়েছি। জব্দ হওয়া দেশি বিদেশি মুদ্রা ব্যবসা সহ চিকিৎসার জন্য রাখা হয়েছে বলে দাবি করেন একরামুল করিম। আমি একজন বিজনেসম্যান, আমি চিটং এর বার্থ অপারেটর, আমি চিটং এর শিপিং, আমার 6-7টা জাহাজ। তা আমার কাছে 10 লাখ টাকা থাকা এটা তো কোনো অস্বাভাবিক কিছু না। আর আমি 9টা রিং বসানো আমার, আমি বিদেশে চিকিৎসার জন্য যেতে হয়। নোয়াখালী 4 আসনের টানা 4 বারের সংসদ সদস্য একরামুল করিম টানা 17 বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন বেশ প্রভাবশালী। হত্যা, বিস্ফোরক এবং অস্ত্র মামলায় গ্রেফতার হওয়ার পর আদালতে বিচারের মুখোমুখি হবে নোয়াখালী 4 আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরী। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। রংপুর মহানগরীর সাবেক আওয়ামী লীগ সহসভাপতি নবিউল্লাহ পান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোররাতে রংপুরের খামার মোড় এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা এবং হত্যার নির্দেশ সহ তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এর মাঝে ফল ব্যবসায়ী মিরাজুল হত্যা মামলায় পান্নাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মিরাজুল বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। নগরীর সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের মুখে গুলিবিদ্ধ হন মিরাজুল। বিসিএসে একই সাথে সরকারি চাকরি কিন্তু পদোন্নতি ও সুযোগ সুবিধায় প্রশাসন ক্যাডার ছাড়া পিছিয়ে ব্যাচমেট ও অন্য ক্যাডারের কর্মকর্তারা। 9 দফা দাবি নিয়ে আন্দোলনে গেছেন বৈষম্যের শিকার কর্মকর্তারা। অভিযোগ, পদোন্নতি না পেয়ে অনেককে উপসচিব পদ থেকেই অবসরে যেতে হচ্ছে, অথচ ব্যাচমেট প্রশাসন ক্যাডারের বেশিরভাগই হচ্ছেন অতিরিক্ত সচিব ও সচিব। এক্ষেত্রে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন সচিব। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার। সেই সরকারের কাছে আন্তঃক্যাডার বৈষম্য দূর করার দাবি বঞ্চিত কর্মকর্তাদের। আমরা
আপনার কাছে আসছিলাম। প্রজাতন্ত্রের শীর্ষ কর্মকর্তাদের জন্য ২৬টি সার্ভিস ক্যাডার রয়েছে। এর মধ্যে প্রভাবশালী প্রশাসন ক্যাডার। পদোন্নতি সহ নানা সুবিধার ক্ষেত্রে এই ক্যাডারের কর্মকর্তারা এগিয়ে বলে অভিযোগ অন্য ক্যাডারের। তারা বলছেন উপসচিব পদে পদোন্নতিতে ৭৫% কোটা প্রশাসন ক্যাডারের, বাকি ২৫ ক্যাডারের জন্য বরাদ্দ মাত্র ২৫%। এই কোটায় যারা যুক্ত হতে পারেন না, পদোন্নতিতে তাদের অবস্থা আরও শোচনীয়। প্রশাসন ক্যাডারের ক্ষেত্রে দেখি যে তাদের ব্যাচ ভিত্তিক প্রমোশন হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাচ ভিত্তিক প্রমোশন হয় না। যখনই পদোন্নতির সময় হয় সুনির্দিষ্ট টাইম হলেই তারা পদোন্নতি পেয়ে যায় এবং ৩টা পদ থাকলে 9টা পদোন্নতি পায়। কিন্তু অন্যান্য ক্যাডারে দেখা যায় পদোন্নতির টাইম হওয়ার পরও ৫-১০ বছরও পদোন্নতি হচ্ছে না। উপসচিব এবং তদুর্ধ্ব পদগুলো সকল কর্মকর্তাদের মধ্য থেকে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে ফিল আপ করা হয়। এই দাবি সহ আরও ৮ দফা পূরণে আন্দোলনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এগুলো একদম প্রফেশনাল ক্যাডার। এই জন্য আমরা বলছি যে ক্যাডার যার মন্ত্রণালয় তার হতে হবে। আমাদের সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড পদ ফাঁকা আছে। ফাঁকা থাকার পরেও দিনের পর দিন এগুলো শূন্য রাখা হয়। যে প্রত্যেক ক্যাডারের জন্য একটা সেম স্কেল থাকবে। প্রশাসন ক্যাডারে তারা উপসচিব হলে ৫ম গ্রেডের একজন কর্মকর্তা গাড়ি সুবিধা পায়, আমরা সেটা পাই না। পদোন্নতি সহ যেসব দাবি পূরণযোগ্য তা দ্রুত পূরণের পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। বৈষম্য ধরেন যেমন ওদের হয়তো পদ শূন্য পড়ে থাকে, টাইমলি পদোন্নতি হয় না। আমি মন্ত্রণালয়ে যখন ছিলাম আমি একটা শূন্য পদের জন্য আমি ডিপিসি করেছি। এভাবে যেগুলা করার মতো সেগুলো যদি এভাবে করে দেন তাহলে তাদের খুব কিছুটা কমে আসবে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্যের বিষয়টি অবহিত আছে সরকার। এই যে আন্তঃবৈষম্য যেটা বলেন, একই দিনে জয়েন করে কেউ সেক্রেটারি হয়, কেউ আপনার জয়েন্ট সেক্রেটারি, কেউ ডিএসও রিটায়ার করে, এটা আগেও ছিল। আমার চেষ্টা ছিল এবং থাকবে সকলকে নিয়ে যতটুকু বৈষম্য কমে আমরা আগাইতে পারি। তবে ডিসি পদে প্রশাসন ক্যাডারে কর্মকর্তাদের নিয়োগের পক্ষে নীতি নির্ধারকরা। জনপ্রশাসন সচিব বলছেন সচিব সহ প্রথম গ্রেডে অন্য ক্যাডারের কর্মকর্তারাও নিয়োগ পাচ্ছেন। সচিবের ব্যাপারে আমি বলতে পারি, নট অনলি প্রশাসন, ট্যাক্সের লোক সচিব আছে, আপনার অন্য অন্য যে বিভিন্ন ক্যাডার তারা সচিব আছে। সচিবটা হলো সরকারের চয়েস, আর সবাই সিনিয়র হলে যে সচিব হবে নট নেসেসারিলি। প্রশাসন সংস্কার কমিশনে ক্যাডার বৈষম্য নিরসনের বিষয়টি গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেছেন সচিব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শুভ মহালয়া আজ। এর মাধ্যমে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হলো। ভোর থেকেই রাজধানীর ঢাকেশ্বরী সহ দেশের অন্যান্য মন্দিরে ছিল বিভিন্ন আনুষ্ঠানিকতা। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়া। পুরাণ মতে এদিন মহিষাসুর বধের দায়িত্ব পান দেবী দুর্গা। চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবীর আবাহন করেন ভক্ত অনুসারীরা। সেখানেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং প্রশস্তি। পঞ্জিকা অনুযায়ী এবার দেবী আসবেন দোলায় আর বিদায় নেবেন ঘটকে চড়ে। সকালেই পূজা মণ্ডপগুলোয় জড়ো হন শত শত পুণ্যার্থী। সবার কণ্ঠেই ছিল সুন্দর ও সুস্থ পৃথিবীর প্রত্যাশা। মা যেন আমাদের সবাইকে ভালো রাখেন এই প্রার্থনা। প্রতিবারের মতো এবারে যেন খুব সুষ্ঠু শৃঙ্খলভাবে আমরা পূজাটা পালন করতে পারি। আজকে থেকে মূলত দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু, দেবীর আগমন হয়। আজকের এই চণ্ডী পাঠের মাধ্যমে মায়ের যে পরবর্তী দশমী পর্যন্ত যে আনুষ্ঠানিক কার্যক্রম এগুলো আজকে থেকেই শুরু। মা দেবী আজকা মর্তধামে আগমন করলেন তার সন্তানদের দেখার জন্য এবং তার পূজা পাওয়ার জন্য। অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার মধ্যেই নিহিত জাতিসংঘের শক্তি ও বৈচিত্র্য। সমাপনী ভাষণে এমনটাই জানালেন সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াং। মঙ্গলবার জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন তিনি। ফিলেমন ইয়াং বলেন, জাতিসংঘের সদস্য দেশগুলোকে ঐক্যের চেতনায় একত্রিত হতে হবে। বিশ্বের সবার জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলাই হবে মূল কাজ। ভাষণে বিশ্বে চলমান যুদ্ধের কথা উল্লেখ করেন তিনি। বলেন, গাজা, লেবানন, সুদান, ইউক্রেন সহ অনেক জায়গায় চলছে যুদ্ধ। এছাড়া গত কয়েকদিন ধরে লেবানন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুনভাবে সংঘাত শুরু হয়েছে। গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন ফিলেমন ইয়াং। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলা ঘিরে উত্তেজনার মাঝে অব্যাহত লেবাননে তেল আবিবের আগ্রাসন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৫ জনের, আহত ১৫০ শতাধিক।
এই তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানী বৈরুত সহ দক্ষিণাঞ্চলের রাতভর হয়েছে হামলা, লাগাতার বোমা বর্ষণে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত অনেক ঘরবাড়ির স্থাপনা।